ভারতীয় সেনাবাহিনীদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কঠিন হুঁশিয়ারি দিল। কেন হুঁশিয়ারি দিল বা এই হুঁশিয়ারি দেওয়ার উদ্দেশ্যটা কি রয়েছে সেটি আজকে আমরা জানতে পারবো। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে কয়েকদিন আগে ১৩ বছরের এক কিশোরীকে বিএসএফ গুলি করে হত্যা করেছিল এবং তা ৪৮ ঘন্টা পর সেটি ফেরত দেওয়া হয়েছিল। এই যে সীমান্ত হত্যা থেকে শুরু করে আরও একটি ঘটনা, ভারতীয় তারা প্রস্তুতি নিচ্ছে। কি প্রস্তুতি নিচ্ছে? কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে? যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে কি পাকিস্তানের সাথে যুদ্ধ করবেন, না চীনের সাথে যুদ্ধ করবেন, নাকি বাংলাদেশের সাথে যুদ্ধ করবেন? কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা? বন্ধুরা, সেটি আজকে আমরা নাইম আলী ভাইয়ের একটি ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে জানতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। চলুন আমরা তার ভিডিওটি শুনে আসি, আর অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একজন প্রধানমন্ত্রী কেমন হবেন একটা রূপরেখা দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৫৩ বছরে এতটা শক্ত ভাষায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কথা বলতে দেখিনি আমরা কোনো রাষ্ট্রনায়ক। আর আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যখন জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন, দেন জনগণের পালস কোনটা সেটা বুঝে কথা বলতে হবে। ভারতের দয়া বা অনুগ্রহে যদি কোনো দল মনে করে তারা রাজনৈতিক ক্ষমতায় থাকবে, তাহলে পরিণতি কেমন হবে সেটা জাস্ট গত ৫ই আগস্ট বাংলাদেশ দেখেছে। ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় আসার পরে দ্বিতীয় দিনে ভারতকে একটা সেভেন সিস্টার্স নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। ভারত বিষয়টা বোঝে নাই। আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতিকে বিশ্লেষণ করতে, পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে। তো এই যুদ্ধ কার বিরুদ্ধে? চীনের সাথে তো যুদ্ধের প্রশ্নই আসে না, পাকিস্তানের সাথেও মারা খাচ্ছে, তাহলে টার্গেট হয়তো বা বাংলাদেশ। যে কোনো পরিস্থিতিতে তারা কোনো মুভমেন্ট করবে কিনা। তবে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে আজকে ডক্টর ইউনূস সাহেব তিনি একটা বার্তা পাঠিয়েছেন। আর প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্য নিয়ে অলরেডি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল এবং যারা আছেন আমজনতা রিঅ্যাকশন দিয়েছেন। আজকে আপনার ভারতীয় গণমাধ্যমের সাথে সম্ভবত তার একটা কথোপকথন হয়েছে। আমাদের দেশীয় গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকারটা দিয়ে বলছেন সীমান্তে হত্যার ইস্যুটা নিয়ে তিনি স্পষ্ট একটা বার্তা দিয়ে দিয়েছেন। এই বার্তার জন্য আমি অপেক্ষা করছিলাম। আশা করি শুধু বার্তাতে সীমাবদ্ধ থাকবে না, এরপর যদি প্রয়োজন হয় তাহলে ৪৫টা মহিষ ধরে আনার বদলে ৪৫ জন বিএসএফ কে ধরে নিয়ে আসতে হবে, খেলা হবে। দর্শক, আপনার কি বলা হয় যে আমাদের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে সীমান্ত ইস্যুতে মাত্র গেল কয়েকদিন আগে ১৪ বছরের বা ১৩ বছরের একজন কিশোরী স্বর্ণা দাস তাকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ। লাশটা নিয়ে গেল। এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ভারতকে কি বার্তা দিতে চায়? তো তিনি বলছেন যে হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। সীমান্তে হত্যার নিন্দা জানাচ্ছি। কাউকে হত্যা করে কোনো সমাধান হয় না, কারণ এটি মোকাবেলার জন্য আইনি উপায় আছে। সীমান্ত হত্যা বন্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন সীমান্তে হত্যাটা ভারতের একতরফা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একদম আপনাদের দেশ ভারতকে দখলের জন্য কেউ কিন্তু সীমান্ত অতিক্রম করছে না। এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। এই যে শব্দগুলো, এক একটা শব্দের মধ্যে অনেক ভারী ভারী ইস্যু আছে। আর ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে পজিটিভ যে বিষয়টা আমি মনে করি সেই জিনিসটা হচ্ছে বিশ্ব শক্তি। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন অথবা সারা পৃথিবীতে যারা নোবেল লয়েড আছেন, গতকালকে ৯২ জনের একটা চিঠি আসছে ওনার জন্য, ইভেন সবাই তার উপরে আস্থা রাখছেন। ভারত এতদিন যাবৎ বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ জায়গির হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছিল পশ্চিমাদের কাছে। পশ্চিমারা ভারতের চোখে বাংলাদেশকে দেখতো, কিন্তু ডক্টর ইউনূস বসার সুবাদে হয়েছে কি তিনি সরাসরি বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের কাছে দেখাচ্ছেন। পাশাপাশি ভারতের সাথে যে আসলে এই জায়গিরগিরি দেওয়াটা উচিত না সেটাও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মাধ্যমে তিনি প্রকাশ করছেন। যেমন বন্যা ইস্যুতে আপনি দেখেন সিএনএন কে আইনা তিনি কিন্তু খবর দিয়ে দিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানটা প্রকাশ হয়েছে। ভারতে জানিয়া আন্তর্জাতিক ভাবে তারা কিন্তু আবার বিবৃতি দিতেও বাধ্য হয়েছে। আবার আজকে যখন ডক্টর ইউনূস কথা বলেন যে কোনো ইস্যুতে, এই খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যায়। আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পরে কারা? আমার আপনার মতন মানুষ না, প্রত্যেকটা দেশের যারা হাই অথরিটিজ আছেন অথবা যারা মানে কি বলা হয় যে যারা ডিপ্লোম্যাটিক চ্যানেল আছেন তারাই বেসিক্যালি এগুলা পড়েন। তো আমার মনে হয়, আমিও বারবার বলি যে আমার দেশের গরিব মানুষ, ভারতের গরিব মানুষ সীমান্তে চোরাচালান, চিনি,
ডাল চাল অথবা পেট্রোল অথবা সামহাও আরো যে জিনিসগুলো আছে এগুলোতে কিন্তু সাধারণ মানুষ জড়িত, বিশেষ করে গরু সহ। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই আর একটা জীবন যেন না ঝরে। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন যদি আরেকটা বিএসএফ ঘটনা ঘটায় দেয় তাহলে বুঝতে হবে ভারতীয় সেনাবাহিনী বিষয়টাকে উস্কানিমূলক অবস্থানে নিচ্ছে, বাংলাদেশ তাদের মতন করে বিষয়টাকে প্রটেস্ট করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে সোজা বার্তা ডক্টর ইউনূসের, যদি আর সীমান্তে কোনো হত্যাকাণ্ড হয় তাহলে এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রয়োজনে বাংলাদেশ মুভমেন্ট করবে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার এমন বক্তব্যের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকের নিউজ থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে ভারতীয় সেনারা তারা প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধে কি প্রস্তুতি নিচ্ছে, তারা বাংলাদেশের সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, শোনেন একটা কথা আমি বলি, এত সহজ কোনো কিছু কিন্তু নয়। আপনারা আপনাদের মতন থাকেন, আমরা আমাদের মতন থাকি। আপনাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাক, আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক সেটা ঠিক থাক। এখন একমাত্র যদি আপনি মনে করেন শেখ হাসিনার জন্য, এটা কিন্তু ভুল চিন্তা করছেন। তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট জানতে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।